এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় করোনা ভাইরাস। এটি যেমন পৃথিবীব্যাপী দ্রুত ছড়িয়ে পড়েছে, তেমনি আক্রান্ত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। আমাদের দেশে প্রতিদিন যেমন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, তেমনই বাড়ছে মৃতের সংখ্যাও। এই ভাইরাসের এখন পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কার না হলেও WHO কিছু নিয়মকানুন মেনে চলার পরামর্শ দিয়েছেন, তা সবাইকেই মেনে চলতে হবে। বিজ্ঞানীদের চেষ্টার কোনো কমতি নেই প্রতিষেধক আবিষ্কারে। দ্রুতই আবিষ্কার হবে প্রতিষেধক, এটা আমাদের সবারই চাওয়া। এবং মনোবল ঠিক রাখতে হবে, এই মুহূর্তে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। আর আপনাদেরকে প্রতিদিনের মতো একই কথাই বলতে চাই, ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আপনাদের প্রয়োজনে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারেরা আছেন। ঘরে বসেই আপনারা আপনার প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন করোনা হেল্প ডেস্কের এই আয়োজনের মধ্য দিয়ে। আমাদের সরাসরি ফোন করতে পারেন কিংবা আমাদের ফেসবুকে লিখে জানাতে পারেন আপনার প্রশ্নটি, এবং আপনাদের প্রশ্নের উত্তর দিতে আপনাদের সাথে আজ আছেন একই ধারাবাহিকতায় অধ্যাপক ডাক্তার SM মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ BSMMU। আরও আছেন ডাক্তার আবু সাইদ শিমুল, যিনি শিশু বিশেষজ্ঞ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। আরও আছেন ডাক্তার শারমিন আব্বাসি, সহযোগী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। আজ আমাদের সাথে আরও একজন আছেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার সাইফুদ্দিন বেন্নুর। স্বাগত সবাইকে করোনা হেল্প ডেস্কের এই আয়োজনে। জুলহাস জুবাইর আপনাদের সাথে আছি। নিশ্চয়ই আমাদের অভিজ্ঞ ডাক্তারেরা যারাই আছেন তারা সাথে থাকবেন আপনাদের কাছে প্রতিদিনের মতো। দর্শকদের প্রচুর প্রশ্ন থাকবে এবং দর্শকদের প্রতি একটাই আহ্বান, যারা ফোন দিচ্ছেন টেলিভিশনের ভলিউমটি কমিয়ে ফোন দিবেন, তাতে করে আপনার প্রশ্নটি শুনতে আমাদের সুবিধা হবে। একই সাথে আপনি আপনার উত্তরটি খুব সহজভাবেই পেয়ে যাবেন। এবার একটু গত 24 ঘন্টায় চোখ রাখতে চাই। একদিনের ব্যবধানে করোনা শনাক্তে আবারও রেকর্ড হলো আজ। নতুন করে 1273 জনের দেহে মিলেছে কোভিড-19-এর অস্তিত্ব। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা। গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন আরও 14 জন, তাদের মধ্যে 13 জনই পুরুষ। এই পর্যন্ত প্রাণ গেছে মোট 328 জনের। জানানো হয় 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 8114টি। এ সময় বাড়ি ফিরেছেন 256 জন। মোট সুস্থ হয়েছেন 4373 জন। ডাক্তার নাসিমা সুলতানা জানান, দেশে করোনা রোগীদের সুস্থতার হার 19.64% আর মৃত্যুর হার 1.47%। সবাইকে সতর্ক থেকে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি। পরিশ্রম বা ব্যায়াম করা দরকার। এতে আমাদের শরীরের যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আমরা নিজেরাও শারীরিকভাবে ভালো থাকবো। নিজের মনোবলকে সবসময় চাঙ্গা রাখা। আমি আক্রান্ত বা শনাক্ত হই বা না হই, এই পরিস্থিতিতে যেখানে আমাদের সবাইকে বাড়িতে থাকার জন্য আমরা উপদেশ দিচ্ছি। এই বাস্তবতার মধ্য দিয়ে কিন্তু আমরা প্রতিদিন যাচ্ছি, তাই সবাইকে সতর্ক থাকার কোনো বিকল্প নেই। সতর্ক থাকতে হবে, ভীত হওয়া যাবে না। ভীত হলেই কিন্তু তা আমাদের কেন্দ্রীয় যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে শারীরিক, সেই রোগ প্রতিরোধ ক্ষমতার উপর আমাদের একটা প্রভাব ফেলে। এই মুহূর্তে একজন দর্শক আমাদের অলরেডি ফোন দিয়েছেন। দর্শক আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। জি, আমার নাম দিলীপ, বয়স 58। জি, প্রশ্নটি করুন। জি, আমার মাসখানেক আগে থেকে একটু টনসিলে ব্যথা, তারপরে স্যার ওই হালকা হালকা কানে ব্যথা ছিল আর কি। তারপরে এরপরে আমি টেলিমেডিসিনে যোগাযোগ করলাম স্যার। প্রথম আমাকে 7 দিন ফ্যাক্সো দিল, তারপরে ফ্যাক্সোর পরে আমি যখন পেইন কমলো না, তারপরে আমাকে স্যাপ 3 দিল। 5 দিন করে 10 দিন খেলাম। এখনো স্যার আমার ওই টনসিলের ব্যথাটা নাই স্যার, এখন কানের ব্যথা আছে হালকা হালকা স্যার। আবার যোগাযোগ করলাম স্যার, আমাকে ওই নাফাডল খেতে বললো আর কি স্যার। এখন স্যার ব্যথাটা এখনো আছে স্যার। ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকবেন। SM মোস্তফা জামান আপনি শুনছিলেন। জি জি যে আসলে এটি আমরা এই সময় হচ্ছে বিভিন্ন কারণ হচ্ছে এবং অ্যালার্জির কারণে হয়। উনি যে ব্যথার ওষুধ খাচ্ছে, সিম্পল নাপাডল না খেয়ে প্যারাসিটামল খেলেও চলবে, কারণ নাপাডল খেলে যদি কমবে কয়েকদিন খেতে হবে। আসলে কি যে চট করে তো কমবে না। আর গলা ভয়েস একটু রেস্ট দিতে হবে, গরম পানির ভাব নিতে হবে, একটু গার্গেল করতে হবে। আর যে ওষুধটি খাচ্ছে উনি অ্যান্টিহিস্টামিন, সেটাও খেতে পারেন। আর আমরা বলবো কি যে সবচেয়ে ভালো গরম পানির ভাবের সাথে গলার ভয়েস টেস্ট, অর্থাৎ কথা একটু কম বলতে হবে। কিছুদিন কথা কম বললে গলাতে একটু ভাব নিলে এবং গরম পানির গার্গেল, এগুলো খুবই কার্যকরী। এবং যে ব্যথা ওষুধ খাচ্ছেন সেটি খেয়ে যান, সঙ্গে গ্যাস্ট্রিকের একটি ওষুধ যদি খেতে থাকেন আরো ভালো হয়। এটি ভয়ের কোনো কারণ নেই, এটি খারাপ কিছু হবে না। তবে দীর্ঘমেয়াদে যদি খারাপ থাকে তখন আমরা অন্য যে উপসর্গ যদি থাকে সঙ্গে, তখন করোনা ভাইরাস টেস্ট করবো। কিন্তু শুধু গলা ব্যথার জন্য আমরা বলবো শুধু বাড়িতে রেস্ট থাকুক,
যে ওষুধগুলো খাচ্ছেন সঙ্গে যে আমি স্বাস্থ্যবিধির কথা বললাম এতক্ষণ, সেগুলো মেনে চললেই ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে মোস্তফাজ্জামান। কাজী সাইফুদ্দিন বেন্নুর, যেহেতু আপনি আমাদের সাথে আছেন, একটা স্বাভাবিক প্রশ্ন আপনাকে করতে চাই। গত একদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে নতুন করে দুটো ওষুধের কথা আমরা জেনেছি, যেটা আমাদের একটি বেসরকারি হাসপাতাল তাদের চেষ্টা এনেছেন এবং তারা বলছেন ভালো ফলাফল পাচ্ছেন। আমি জানি হয়তো এই তথ্যটি আপনার কাছে এসে পৌঁছেছে, কতখানি আশা দেখতে পাচ্ছেন আপনি? ধন্যবাদ। আমার মনে হয় আপনি আইভারমেকটিন এবং ডক্সিসাইক্লিন নিয়ে যে জি। সম্প্রতি যে আলোচনাটা পত্রপত্রিকায় এসেছে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে এসেছে সেটির কথাই বলতে চাচ্ছেন। জি। আসলে মূলত আইভারমেকটিন ওষুধটি হচ্ছে একটি প্যারাসাইট বিরোধী ওষুধ, অর্থাৎ এটা বিভিন্ন ধরনের প্যারাসাইটকে আগের থেকেই যে এটা মারতে পারে সে ব্যাপারে আমরা ব্যবহার করে এসেছি, যেমন স্ক্যাবিসের ক্ষেত্রে, উকুন মারার ক্ষেত্রে বা এই ধরনের কোনো পরজীবীর বিরুদ্ধে আমরা কাজ করি। এটার একটা অ্যান্টিভাইরাল এফেক্টও আছে, আগে থেকে এটা জানা, কিন্তু সেটি করোনা ভাইরাসের বিরুদ্ধে কতখানি কার্যকরী সেই ব্যাপারটা নিয়ে আসলে সুনির্দিষ্ট বৈজ্ঞানিক তথ্য আমাদের হাতে নেই। একটা স্টাডি হয়েছে কিছুদিন আগে মনাশ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে, এবং সেখানে দেখা গেছে যে ইন ভিট্রো, মানে দ্যাট ইজ শরীরের ভিতরে না বাইরে, মানব দেহের বাইরে এটা করোনা ভাইরাসের উপরে অনেক উচ্চ মাত্রায় দিলে কাজ করে। মানব দেহের মধ্যে এটির ফলাফল নিয়ে ওইভাবে কোনো সুনির্দিষ্ট পরীক্ষা করা হয়নি। এই সম্প্রতি যেটি এসেছে বাংলাদেশে একটি প্রাইভেট হাসপাতালে করেছেন, এটা আসলে ঠিক, আমি এটাকে ঠিক বৈজ্ঞানিক পরীক্ষা বলবো না, এটা একটা অবজারভেশনাল স্টাডি। কিছু রোগীর ক্ষেত্রে এটা দেওয়া হয়েছে, রোগী না বলে বলা উচিত, কিছু সাসপেক্টেড কেসের ক্ষেত্রে এটা দেওয়া হয়েছে, এবং তারা সবই একটা অল্প বয়স, 50-এর নিচে বয়স, এবং তাদের কোনো কন্ট্রোল রাখা হয়নি, এবং তাদের ক্ষেত্রে দেখা গেছে অনেকেই ভালো হয়েছেন। এটা একটু আশাব্যঞ্জক হতে পারে, কিন্তু এটাকে কোনো একটা এই মুহূর্তে একটা আবিষ্কার বা এটা করোনার একটা সুনির্দিষ্ট ওষুধ এটা বলা উচিত না। এই নিয়ে আরো গবেষণা প্রয়োজন, আরো একটা নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে একটা গবেষণা করা খুবই জরুরি। ধন্যবাদ আপনার অভিজ্ঞ মতামতের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকবেন। এই পর্যায়ে একজন দর্শকের প্রশ্ন নিতে চাই। একজন লিখেছেন আমাদেরকে, তার আম্মুর বয়স 40 বছর, ভাত খাওয়ার সময় বুকে আটকে যায় এবং তার বুক ধরফর করে, এমনকি খাওয়ার পর পেটে ব্যথা করে, তাই এই সমস্যা দীর্ঘদিন ধরে রয়েছে। ইন্ডেভার 10 মিলিগ্রাম খাচ্ছেন, ক্লব 10 মিলিগ্রাম, মেলিক্সল, এই 3টি ওষুধ তিনি এখন খাচ্ছেন। মাঝখানে কিছুদিন এই ওষুধগুলো খাওয়া বন্ধ করে দিয়েছিলেন, তারপর আবার খাওয়া শুরু করেছেন, কিন্তু কিছুতেই সমস্যা কমছে না। ডাক্তার শারমিন আব্বাসী। প্রশ্নটা শুনতে পাচ্ছি না, আমি শুনতে পাই নাই। একজন বলেছেন তার মার খাওয়ার সময় মনে হয় যে খাওয়াটা বুকে আটকে যাচ্ছে এবং বুক ধরফরও করে। তিনি 3টে ওষুধের কথা বলেছেন, ইন্ডেভার 10 মিলিগ্রাম, ক্লব 10 মিলিগ্রাম এবং মেলিক্সল 10 মিলিগ্রাম। এই ওষুধগুলো মাঝে তিনি বন্ধ করেছিলেন, এখন আবার খাওয়া শুরু করেছেন। তার জন্য যদি কোনো সাজেশন থাকে। হ্যাঁ, ওষুধগুলো খেতেই হবে, কিন্তু আসলে বুক ধরফর কেন এটা বের করতে হবে, কারণ আমাদের দেশে মহিলাদের, আমি এর আগেও বলেছি, থাইরয়েড হরমোনের সমস্যা থাকে, এটা আছে কিনা দেখতে হবে। অনেকে এই মুহূর্তে করোনার জন্য ডিপ্রেশনে থাকছেন, ডিপ্রেশনের কোনো ঝামেলা আছে কিনা সেটা দেখতে হবে। আরেকটা যেটা যে এনিমিয়া থাকে আমাদের মেয়েদের অনেক সময়, সেক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে। অথবা ডায়াবেটিসে যারা আছেন তাদেরও কিন্তু এক ধরনের উইকনেস কাজ করে বডিতে, সেক্ষেত্রেও এই ধরনের প্রবলেম আমরা ফেস করতে পারি। সেক্ষেত্রে আমি বলবো যে এটা উনি খান। এছাড়া ইন্ডিভার একটা ওষুধ আছে, এটা উনি 2 বেলা খেতে পারেন যদি চান, কিন্তু সবচেয়ে বড় কথা নিজেকে কাউন্সেলিং করা এবং রাতের ঘুমটা ঠিক মতো খাওয়া দাওয়া করা, এবং একটু দেখে নেওয়া যে উনি রক্ত শূন্যতায় ভুগছেন কিনা। আর মেনোপজে চলে গেলে মেয়েদের এই ধরনের একটা প্রবলেম হয়, এটা আমরা বারবারই বলে এসেছি। সেই ক্ষেত্রে ক্যালসিয়াম, সুষম খাবার, রাতের ঘুম, নিয়ম কানুন মেনে চলা এবং শরীরকে ঠান্ডা রাখার জন্য অনেক সময় কোল্ড স্পঞ্জিং করা, এই জিনিসগুলো কিন্তু ওনাকে অনেক ক্ষেত্রেই ভালো থাকতে সাহায্য করবে। ধন্যবাদ আপনাকে। একজন জিজ্ঞেস করেছেন, রিপন, তার প্রশ্নটি যাচ্ছি। তিনি জানিয়েছেন, তাহিরপুর সুনামগঞ্জ থেকে লিখে আমাদের বলেছেন 21 মাস তার সন্তানের বয়স, আজ সকাল থেকে 100 ডিগ্রির কাছাকাছি জ্বর আছে, একটু কম বেশি হয়, মুখে রুচি নেই 2-3 দিন থেকে, 15 দিন আগে সর্দি ছিল, টোফেন খেয়ে সর্দি কমেছিল, একটু ওষুধ জানালে চিন্তামুক্ত হতে পারবেন তিনি। এই প্রশ্নের উত্তর খুঁজবো আবু সাইদ শিমুল আপনার কাছ থেকে, তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে আছেন, তার প্রশ্নটাও শুনতে চাই। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। বয়স 9 বছর, আমার মেয়ের আজকে থেকেই হয়েছে, মাসিক হয়েছে, তাহলে এটা কি সম্ভব? 9 বছর আজকে থেকে তার মাসিক শুরু হয়েছে? হ্যাঁ, দেখা গেছে। ঠিক আছে, আপনি আমাদের সাথে থাকবেন, আমরা ডাক্তার শারমিন আব্বাসীর কাছ থেকে প্রশ্নের উত্তর নিব, তবে তার আগে একটু আবু সাইদ শিমুল আপনি যা বলছিলেন। হ্যাঁ, আমরা জেনেছি বাচ্চার বয়স 10, সর্দি ছিল প্রথম দিকে, এখন থেকে জ্বর।
21 মাস, জি। হ্যাঁ। তো বোঝা যাচ্ছে কিন্তু এটা একেবারে সিম্পল একটা ভাইরাল ফিভার। এই সময়ে কিন্তু ভাইরাস জ্বর হচ্ছে আমাদের, কিন্তু এই সময় ফ্লু সিজন আমাদের দেশে। সুতরাং আমি বলব যে চিন্তার কোনো কারণ নেই। এখন আমরা জ্বর, সর্দি এসব হলে সবাই আসলে একটু চিন্তিত হয়ে পড়ি। আমি বলব চিন্তার কোনো কারণ নেই। জ্বর এটা আরো কয়েকদিন আসলে থাকবে। আপনার এই সময় অন্য কোনো ওষুধ বা অ্যান্টিবায়োটিকের আসলে প্রয়োজন নেই। শুধুমাত্র আপনি প্যারাসিটামল, এইস অথবা নাপা, এটা ১ চামচ অথবা ১ চামচের চেয়ে সামান্য বেশি ৩ বার আপনি খাওয়াবেন। এভাবে ৫ থেকে ৭ দিন খাওয়াতে পারেন। তবে আমরা সবাইকে বলি জ্বর মেপে তারপরে খাওয়াবেন। জ্বর যদি ১০০ হয়, যদি ১০০ ডিগ্রি ফারেনহাইট হয় তখনই আপনি খাওয়াবেন। অন্য সময় আপনি একটু স্পঞ্জিং করে দিতে পারেন কুসুম গরম পানিতে হালকা কাপড় ভিজিয়ে। এটা করলে আমার মনে হচ্ছে ৩ থেকে ৫ দিনে আপনার বাচ্চার জ্বর ভালো হয়ে যাবে। এই সময় পুষ্টিকর খাবার খাওয়াবেন, বুকের দুধ খাওয়াবেন, অন্য খাবারগুলো চালিয়ে যাবেন। ধন্যবাদ আবু সাইদ শিমুল। ডাক্তার শারমিন আব্বাসী শুনছিলেন, একজন ফোন দিয়েছেন ৯ বছর বয়স, মাসিক শুরু হয়েছে বলেছেন তার মা, সম্ভব কিনা বিষয়টি? হ্যাঁ, হতেই পারে, এটা না হওয়ার কোনো কারণ নেই। আমাদের বলা যায় যে মেডিকেল সায়েন্সে বলাই আছে যে নরমালি সাধারণত মেয়েদের ১০ বছর যখন শেষ হয়েছে ১১ বছরের পরে ওই সময় সাধারণত মাসিক শুরু হয়। বাট কারো কারো ক্ষেত্রে ৮ বছর ৯ বছরও কিন্তু মাসিক হয়ে যেতে পারে। এটাকে আসলে খুব চিন্তিত হওয়ার কিছু নেই। এটাকে আমরা বলি অনেক সময় প্রিকশনস, অর্থাৎ যে সময়টা শুরু হওয়া দরকার তার থেকে একটু আগে শুরু হয়ে গেল। তবে এক্ষেত্রে মায়ের জন্য উপদেশ, আপনার মেয়েকে, যেহেতু ছোট একটা বাচ্চা, একটু মানসিকভাবে ওর সাথে থাকতে হবে, ওকে একটু সহায়তা করতে হবে। মাসিক জিনিসটা কি, কিভাবে এর হাইজিনটা মেইনটেইন হয়, পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেইনটেইন হয়, কিভাবে সে স্যানিটারি প্যাড ব্যবহার করবে এবং পরিষ্কার করে ধুয়ে ফেলবে, এই জায়গাগুলো একটু, ছোট একটা বাচ্চা যেহেতু, তাকে একটু বুঝিয়ে বলতে হবে। এবং এই সময় তার সুষম খাবার খাওয়ার যে বিষয়টি আছে, একটু ডিম, দুধ, কলা, একটু ব্লাড হয়, রক্ত হয় শরীরে, সেই শাকসবজি যেগুলো আছে, ফ্রুটস আছে, প্রচুর পরিমাণে পানি, এই জিনিসগুলো। আমি সবচেয়ে বলি যে প্রথমে যখন মাসিক হয় আমাদের বাচ্চাগুলো খুব ভয় পেয়ে যায়। একটু যদি পরিবারের মা, বোন হয়ে বা বাবাই বা হোক না কেন, তার যদি একটু পাশে থাকে তাহলে কিন্তু খুব সহজ হয় তার জন্য বিষয়টি মেনে নেওয়া। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী, এবং একই সাথে ধন্যবাদ কাজী সাইফুর বেন্নুর আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই পর্যায়ে একটি বিরতিতে যাচ্ছি। কাজী সাইফুর বেন্নুরকে আমরা বিদায়ও জানাচ্ছি, তবে আপনাদের প্রশ্নগুলোর উত্তরের জন্য ফিরছি এখনই, সাথেই থাকুন। স্বাগত আর একবার, দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহাস জুবাইয়ের সাথে আছি এবং বেশ কিছু প্রশ্ন এসে আমাদের কাছে জমা হয়েছে। একটি প্রশ্ন করতে চাই। একজন লিখেছেন মোহাম্মদ শফিউদ্দিন, যার বয়স ৭০, জিম্যাক্স ৫ দিন সম্পূর্ণ হয়েছে, তার জ্বর সম্পূর্ণ ভালো হয়েছে, এখন শরীর অনেক দুর্বল আর অনেক ঘামছে, এছাড়া আর কোনো সমস্যা নেই। প্রেশার আছে উনার, প্রেশারের জন্য ওলমিসেন প্লাস, গ্যাস্ট্রিকের জন্য ইসোলক 20 খেয়ে যাচ্ছেন, এখন কি করবেন তিনি? এস এম মোস্তফা জামান। রক্তের চাপ কত এখন বর্তমানে? রক্তের চাপ উনি ইসোলক খাচ্ছেন, যেটা স্বাভাবিক আছে বলে আমরা ধরে নিতে পারি, কারণ কিছু লেখেননি। যেহেতু রক্তের ওষুধ, চাপের জন্য ওষুধ খাচ্ছেন এবং তাতে করে ভালো আছেন, আমরা বলবো সেই ওষুধটি খেয়ে যান। এবং অন্যান্য যে সমস্যার জন্য, বিশেষ করে তার আরেকটি সমস্যা বললো, কিসের জন্য বললো? জ্বরের কথা বলেছেন। জ্বরের কথা, জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক খেয়েছেন এবং জিম্যাক্স খেয়েছেন, একটু দুর্বলতা হতে পারে, জ্বরের জন্য দুর্বলতা হতে পারে এবং এই অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য দুর্বলতা হতে পারে। আমার মনে হয় একটু ওয়েট করতে হবে, কয়েকদিন একটু পুষ্টিকর খাবার খাবে, একটু বেশি করে পানি পান করতে হবে, একটু ফলের রস খেতে হবে, যেহেতু ডায়াবেটিস নাই। আশা করি তাতে করে তার দুর্বলতা কেটে যাবে। সঙ্গে যদি মনে করেন একটু ভিটামিন অনেকে খেতে চান, তাতেও খেতে পারেন। বেক্সট্রামগোল, তার যেহেতু বয়স বেশি না, একটু ভিটামিন খেতে পারেন। তবে ভিটামিনের চেয়ে বেশি দরকার তার পুষ্টিকর খাবার, এবং এতে করে আস্তে আস্তে তার ভালো হয়ে যাবেন। তবে আমি এর সাথে আজকে একটু জিনিস মনে করে দিয়ে যাচ্ছি, আজকের দিনে যেহেতু রক্তচাপের, আজকে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস, সারা বিশ্বেই কিন্তু এই দিনটি পালিত হয়ে থাকে। এবং এই বছরের প্রতিপাদ্য বিষয় বা থিম যেটি হলো যে আপনার রক্তের চাপ মাপুন এবং আপনি নিয়ন্ত্রণ রাখুন এবং দীর্ঘজীবী হন। আমরা সারা বিশ্বে কিন্তু এটি পালিত হয়েছে, যদিও করোনা ভাইরাসের জন্য আমাদের দেশে এবার একটু কম গুরুত্বের সাথে পালিত হয়েছে, কিন্তু সারা বিশ্বে কিন্তু প্রতি বছর আমরা 17 মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন করি। আমরা সেজন্য বলবো সবাই যাতে ওষুধটা আমরা ভুলে না যাই খেতে। বাড়িতে যদি কারো বাবা মা থাকে যাদের, তারা যাতে ওষুধটি খেতে ভুলে না যায়। আমরা সবাই সেই বিষয়ে সতর্ক থাকবো এবং আশা করি যদি রক্তের চাপগুলো আমরা সাধারণ নিয়ন্ত্রণ রাখতে পারি, তাহলে কিন্তু আমরা দীর্ঘজীবী হব। সবাইকে এজন্য আমরা নতুন করে মনে করে দিতে চাই আজকের দিনের মাধ্যমে। এবং এই মে মাস কিন্তু মে মেজারমেন্ট মান্থ, অর্থাৎ এই মাসে সারা বছরের জন্য এই মাসটিকে উচ্চ রক্তচাপের জন্য বিশেষভাবে WHO আসলে নির্ধারিত করেছে। নিশ্চয়ই এই গুরুত্ব আমাদের প্রত্যেকে দিব আমরা। যাদের উচ্চ রক্তচাপ কিংবা রক্তচাপ সংক্রান্ত জটিলতা আছে, তারা বিষয়টি নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করবেন, অন্তত মাপার চেষ্টা করবেন প্রতিদিন বা নিয়মিতভাবে। একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আসসালামু আলাইকুম, নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। দর্শক, আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার
নাম মোহাম্মদ রিপন। আমার বাচ্চা 2.5 বছর বাচ্চা, কিন্তু 1.5 বছর পর্যন্ত বাথরুমে গেলে তাজা ব্লাড পড়ে। আবার একবার বলবেন রিপন। যে আমার বাচ্চা 2.5 বছরের বাচ্চা, বাথরুম করলে তাজা, মানে একদম তাজা ব্লাড পড়ে। তাজা ব্লাড যাচ্ছে। আচ্ছা, জি, কোনো ডাক্তারকে পায়খানা দেখিয়েছেন এর আগে আপনি? জি, ডাক্তারে দেখিয়েছি এবং পায়খানা টেস্ট করেছি, তারা বলছে যে না, সব ঠিক আছে। সব ঠিক আছে। তো আমি যে আমার এটা তো কোনো কিছুই ঠিক নাই। ধন্যবাদ। আপনি আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। ডাক্তারের আরো কিছু জিজ্ঞাসা থাকতে পারে আপনার কাছে। আবু সাইদ শিমুল, আপনি শুনছিলেন। জি, আসলে আপনি বলছিলেন বাচ্চার বয়স 2.5 বছর এবং 1.5 বছর বয়স থেকে আসলে এটা আপনাকে কিন্তু আসলে প্রথমে নিয়ম মানতে হবে। কি কারণে আসলে পায়খানাটা তার কষা হয়। যখনই দেখবেন যে পায়খানা শক্ত হচ্ছে, তখন কিন্তু এরপরেই তার যায়। সুতরাং এমন জিনিস খাওয়াতে হবে যেন তার মলটা নরম হয়। সেজন্য আমরা বলি বেশি করে তাকে পানি খাওয়াবেন এবং তরল জাতীয় অন্য জিনিস খাওয়াবেন। গরুর দুধও এই বয়সে আপনি দিতে পারেন। সবজি খাওয়াবেন, শাকসবজি যেটা ফাইবার রয়েছে, আঁশযুক্ত খাবার খাওয়াবেন। আম এখন মোটামুটি বাজারে পাওয়া যাচ্ছে, সেটা খাওয়াবেন। বেলের শরবত খাওয়াতে পারেন, পেঁপে, তার মিষ্টি কুমড়া, এগুলি খাওয়ালে কিন্তু আপনার বাচ্চার মলটা আমরা বলবো নরম থাকবে, তাহলে তার জন্য ভালো হবে। আসলে এটা কিন্তু কোনো ইনফেকশন, অনেকে এটা ভুল করে থাকেন যে ডিসেন্ট্রি বা আমাশয়, রক্ত আমাশয় ভেবে ভুল করে থাকেন। আমরা বুঝতে পেরেছি যে এটা কিন্তু তাজা রক্ত আসে, সুতরাং তার মলদ্বারে আসলে সমস্যা। এই ক্ষেত্রে পায়খানা পরীক্ষা করে আসলে খুব বেশি কিছু আপনি পাবেন না। সেজন্য ওখানে করতে কেন অ্যানাল ফিশার থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে। আমি যেই উপদেশগুলো দিলাম সেটা এখন পালন করেন। সাথে এই বয়সে খুব সেফ ড্রাগ, সেটা হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া। আপনি 1/2 চামচ করে 2 বার, 1 মাস বা 2 বার আপনি খাওয়াবেন। এরপর যখন পরিস্থিতি ভালো হয়ে যাবে, এই করোনা কাল শেষ হয়ে যাবে, আপনি একজন শিশু সার্জারি বিশেষজ্ঞ, আমরা বলি পেডিয়াট্রিক সার্জন, তার শরণাপন্ন হবেন। তার আগ পর্যন্ত এই ওষুধগুলি বা এই নিয়মগুলি মানলে আপনার বাচ্চা আশা করি ভালো থাকবে। ধন্যবাদ। একজন আমাদেরকে লিখেছেন, লিজা ইসলাম। আসসালামু আলাইকুম, আমি লিজা। আমার আব্বু দুবাইতে থাকে, তার করোনা টেস্ট পজিটিভ এসেছে, কিন্তু তার মধ্যে কোনো উপসর্গ নেই, সে কোনো রকম সমস্যায় ভুগছে না। এর মানেটা কি? তাহলে কি করোনা টেস্ট ভুল এসেছে কিনা? এস এম মোস্তফা জামান। না, আসলে এটি অনেকেরই আমরা বলবো শতকরা 85 থেকে 90% মানুষের পজিটিভ থাকলেও উপসর্গ নাও থাকতে পারে। এর মানে ভুল নেই। আমরা বলবো যে আসলে উপসর্গ সবার যে থাকতে হবে তা না। আর সুপ্তিকাল শরীরে প্রবেশ করার পরে 14 দিনের মধ্যে তার উপসর্গ হওয়ার আর সুযোগ আছে। সুতরাং আমরা বলবো আরো কিছুদিন অপেক্ষা করতে, তার উপসর্গ আসতেও পারে, নাও আসতে পারে। আমরা বলবো যদি উপসর্গ না আসে তার জন্য ভাগ্য ভালো। তবে এই অবস্থায় তাকে একটু আমরা বলবো আইসোলেশনে থাকতে হয়, আর তার মাধ্যমে যাতে অন্যদের সংক্রমিত না হয় সেজন্য একটু আলাদা রুমে আমরা থাকতে বলবো। আমরা প্রতিদিন যেই কথা বলছি যে এমনকি খাবার তিনি যে রুমে গ্রহণ করবেন তাকে আসতে বাইরের থেকে দিয়ে যাবেন, যাতে এমনভাবে দেয় যাতে তার মাধ্যমে অন্যরা কেউ সংক্রমিত না হয়। এবং উনি যে ব্যবহার করবেন যে বাথরুম, সেটা একা একা ব্যবহার করবেন। এমনকি খাদ্যের যে প্লেট বা থালা বাসন, সেটিও একা একা ধুয়ে এমনভাবে ধুবেন যাতে অন্যদের হাতে সংক্রমিত হতে না পারে। এই সব কিছু উনি মেনে চলবেন এই মুহূর্তে। কিছুদিন পরে আবার যদি সম্ভব হয় পরীক্ষা করে দেখতে হবে যে তার নেগেটিভ হয়েছে কিনা, অথবা অ্যান্টিবডি টেস্ট করেও তিনি জানতে পারেন যে আসলে তার পজিটিভ ছিল কিনা, বা সেটিও কিন্তু সুযোগ আছে। অর্থাৎ আমরা বলছি নেগেটিভ হওয়া না, এটা অ্যান্টিবডি টেস্ট করে জানতে পারবেন যে তার পজিটিভ হয়েছে। ধন্যবাদ এস এম মোস্তফা জামান। একজন কলার আছেন আমাদের সাথে। দর্শক আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যাঁ জি, আমি মাহবুব বলছি সাভার থেকে। জি। আমার বয়স 42 বছর। জি। আমার বেবির বয়স 7 মাস। ওর কণ্ঠটা মানে ভেঙে গেছে, প্রায় এক সপ্তাহ হবে আর কি। আচ্ছা। কিন্তু ওই কণ্ঠটা ঠিক হচ্ছে না। সে কি খুব কান্নাকাটি করে বা অ্যাটেনশন নেবার জন্য কি খুব চিৎকার করে কিনা? না না না, কান্নাকাটি করে না। কান্নাকাটি করে না, কিন্তু ওই যে কণ্ঠটা ভাঙা, মানে আগে এরকম ছিল না, কিন্তু এক সপ্তাহ থেকে এই সমস্যাটা। ধন্যবাদ। আবু সাইদ শিমুল, আপনি শুনছিলেন। আমরা বলবো অনেক ক্ষেত্রে যেটা আপনি যেটা বললেন, অনেক জোরে কান্নাকাটি করলে বা কোনো কারণে যদি সে বিরক্ত থাকে বা খিদা লাগে, এই ক্ষেত্রে হতে পারে। আর ঠান্ডা লাগলেও কিন্তু হতে পারে। সুতরাং এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই সময়ে আপনি যেহেতু 7 মাস, আপনি বারবার করে বুকের দুধ দিবেন। আমরা বলবো এটা আসলে কোনো বড় ধরনের রোগ না, খুব কঠিন কিছু বা জটিল কিছু না। আপনার এই মুহূর্তে টেনশন করার বিন্দুমাত্র কারণে বারবার 2-3 ঘন্টা পর পর বুকের দুধ দিবে। যেহেতু 7 মাস হয়ে গিয়েছে, আপনি একটু কুসুম গরম পানীয় মাঝে মাঝে চামচ দিয়ে খাওয়াতে পারেন। আর অন্যান্য যেসব নিয়ম বা যে খাবার সেগুলো দিলে আমরা মনে করি কিছুদিনের মধ্যে দেখেন এটা নিজে থেকেই
ঠিক হয়ে গিয়েছে, আপনি এটা নিয়ে বিন্দুমাত্র টেনশন করবেন না। ধন্যবাদ। একজন লিখেছেন আমাদের কাছে, তার নাম শায়লা, বাসা আগারগাঁও, 29 বছর বয়স। তিনি 3 মাসের গর্ভবতী, প্রথম প্রেগন্যান্সি নিশ্চিত হতে হাসপাতালে গিয়ে ইউরিন টেস্ট করিয়ে গাইনি বিভাগে দেখিয়েছেন। ডাক্তার ফলনিভ ও সেক্লো 20 মিলিগ্রাম 1 মাস খেতে বলেছেন। 1 মাস পর আলট্রাসোনোগ্রাফি ও কিছু রক্ত পরীক্ষা করিয়ে দেখাতে বলেছেন। এই পরিস্থিতিতে যেহেতু যাওয়া ঝুঁকিপূর্ণ, কতদিনের মধ্যে পরীক্ষা করাটা জরুরি এবং কি মেডিসিন খাওয়া প্রয়োজন তিনি জানতে চেয়েছেন। ডাক্তার শারমিন আব্বাসী। হ্যাঁ, এক্ষেত্রে খুব আর্লি প্রেগনেন্সিতে উনি আছেন, উনি যা নিচ্ছেন এটাই আমি মনে করি সবচেয়ে ভালো। আর গদ বাঁধা নিয়মে আসলে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন আসলে আমরা দেখি না, যার প্রয়োজন উনি খাবেন। তো সেক্ষেত্রে উনি ফলিক অ্যাসিড অ্যান্ড জিঙ্কের যে কম্বিনেশন আছে, ফলজিং নামে বাজারে পাওয়া যায়, দুপুরে একটা খেতে পারেন এবং 12 সপ্তাহ যদি হয়ে যায় ওনার, সেক্ষেত্রে আয়রন, ক্যালসিয়াম এবং ভিটামিন উনি যোগ করবেন। আয়রন 2 বেলা, ক্যালসিয়াম 2 বেলা, ভিটামিন 2 বেলা। এক্ষেত্রে কতদিন না যেয়ে পারবেন উনি সেটা জানতে চেয়েছেন। আমরা বলি 12-14 সপ্তাহ পর্যন্তও যদি উনি না যান কোনো সমস্যা নেই, 14 সপ্তাহের পরে একবার একটু ডাক্তার দেখানোর প্রয়োজন আছে। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। তিনি নিশ্চয়ই উপকৃত হবেন। এই মুহূর্তে একজন কলার আছেন। দর্শক, আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। দর্শক, আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। আজাদ বলছি চট্টগ্রাম থেকে। জি আমার প্রশ্ন হচ্ছে যে ওই আমার আম্মার আর কি, জি হ্যাঁ, ওনার ওই ডায়াবেটিস আছে আর হরমোনও আছে, হ্যাঁ। তো উনি ঘুম হচ্ছে না কয়েকদিন ধরে। ওনার আর বয়স উনি কত? ওনার বয়স 50। 50 বছর। ডায়াবেটিস মাপা হয় রেগুলারলি? কত থাকে ডায়াবেটিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডায়াবেটিস 8 আর 10 এরকম থাকে। 8 থেকে 10-এর মধ্যে থাকে। উনি কি ইনসুলিন নিচ্ছেন কোনো? হ্যাঁ, ইনসুলিন নিচ্ছে, এই ইনসুলিন ইনসুলিন নিচ্ছে। কত ইউনিট করে উনি ইনসুলিন নেয়? 4 আর 5 করে দেয়। দুঃখিত? 4 আর 5, 4 জায়গা আর 5 জায়গা কি। জি। আর কিন্তু এখন ওনার ওই ডায়াবেটিস ঠিক আছে, কিন্তু ঘুমটা হচ্ছে না। ঘুমের কারণে ওনার মাথা ঘুরছে, বমি ভাব লাগতেছে। ওনাকে কি কখনো থাইরয়েড টেস্ট করানো হয়েছিল কিনা? হ্যাঁ 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 হ্যাঁ, উনি 2 মাস পর পর থাইরয়েডের করে। ওটার জন্য কি কোনো মেডিসিন খায়? হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য উনি খাচ্ছে, থাইরক্স একটা ওষুধ খাচ্ছে 2টা করে। কত মিলিগ্রাম? মানে দুটো মানে 25 করে 50 মিলিগ্রাম? ধন্যবাদ। আপনি আমাদের সাথে থাকবেন। দর্শক, আমরা ওনার আজাদের প্রশ্নটি শুনছিলাম। ডাক্তার শারমিন আব্বাসী এবং এস এম মোস্তফা জামান দুজনের সমন্বয়ে আমরা উত্তরটা নেবার চেষ্টা করব, তবে ছোট্ট একটা বিরতির উপরে। সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। তো একবার করোনা হেল্প ডেস্কের এই আয়োজনে নিশ্চয়ই আপনাদের প্রশ্নগুলো এসে জমে আছে অনেক। আপনাদের প্রশ্নগুলোর উত্তরগুলো খুঁজবো, তবে তার আগে যে জিজ্ঞাসাটাই ছিলাম, আজাদ চট্টগ্রাম থেকে ফোন দিয়েছেন। আমরা প্রথমে একটু ডাক্তার শারমিন আব্বাসীর কাছ থেকে শুনি, তারপর এস এম মোস্তফা জামানের কাছে যাব। হ্যাঁ, উনি যেটা বলেছেন, ওনার কিন্তু এই মুহূর্তে একটা স্ট্রেস কাজ করছে, রাতে ঘুম হচ্ছে না, আমরা বুঝতে পারছি। এক্ষেত্রে যেটা হচ্ছে, করোনার এই সংকটকালে আসলে বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের কিন্তু সবারই একেবারে এই অবস্থা। সেক্ষেত্রে আমি বলবো যে তাদের সন্তান যারা আছেন তারা একটু পরিবারে বাবা মার পাশে থাকুন, তাদেরকে বুঝান। করোনা অবশ্যই একটা বৈশ্বিক সংকট, কিন্তু এটি কাটিয়ে ওঠার জন্য পরিবারের সকলকে কিন্তু বয়স্কদের পাশে, বাবা মার পাশে থাকতে হবে। আর দ্বিতীয় যেটা, যে ডায়াবেটিস থাকলে এই ধরনের একটু স্ট্রেসফুল কন্ডিশন, হাত পা জ্বালা পোড়া করা এগুলো হয়, একটু নিউরোপ্যাথি টাইপ সিমটম থাকে। সেই ক্ষেত্রে ওনার জন্য একটু অ্যাডভাইস থাকবে যে প্রচুর শাকসবজি, পানি, এই জিনিসগুলো একটু খাবেন এবং টক ফলগুলো খেতে হবে। যেহেতু ডায়াবেটিস আছে, মিষ্টি ফল খাওয়া নিষেধ। আরেকটা বড় বিষয় যেটি, সেটি হচ্ছে তারপরেও যদি সমস্যা থাকে, একটু নিউকোস বি বা নিউরো বি নামে বাজারে পাওয়া যায়, 2 বেলা করে যদি উনি খান তাহলে ওনার একটু ভালো লাগবে। আর যদি উনি মেনোপৌজে যেয়ে থাকেন তাহলে রাতে মেনোকেয়ার একটা ওষুধ খেতে পারেন, সেটা মাথাকে একটু ঠান্ডা রাখে, মেজাজ খিটখিটে থাকলে সেটাকেও ভালো করে এবং ঘুম আনতেও সাহায্য করে। সেটা 1 মাস উনি খেয়ে দেখতে পারেন। ধন্যবাদ শারমিন আব্বাসী। এস এম মোস্তফা জামান। যে আসলে আমি এর সাথে যুক্ত করি, এখানে ওনার ডায়াবেটিসের মাত্রা আসলে খুবই কম। আমার ধারণা ওনার ইনসুলিন আসলে না হলেও চলবে। উনি ইনসুলিনও কম নিচ্ছে, যে ডোজ আমাদেরকে বলেছেন 4-5, এত কম ডোজ ইনসুলিন দিয়ে আসলে প্রয়োজন নেই। আমরা প্রয়োজনে তাকে ট্যাবলেটে আনতে পারি, অথবা তার সত্যিকার অর্থে ডায়াবেটিস আসলে কত, যদি সম্ভব হয় ওষুধ কয়েকদিন বন্ধ রেখে আমরা বলবো সকালে খালি পেটে একবার মাপতে,
খাওয়ার 2 ঘন্টা পরে 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে এবং HbA1c এটি করে আমরা তার সত্যিকার অর্থে তার ডায়াবেটিস কত এবং আছে কিনা আদৌ ওষুধ লাগবে কিনা তাকে নতুন করে পুনর্মূল্যায়ন করা দরকার। যদি তার অল্প সময় অল্প থাকে আমরা এক্সারসাইজ বা হাঁটাহাঁটির মাধ্যমে খাদ্য তালিকার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি। দ্বিতীয়ত যদি অল্প থাকে আমরা ছোট্ট একটা ট্যাবলেট দিয়েও তাকে নিয়ন্ত্রণ করতে পারি। আসলে তো ডায়াবেটিস খুবই কম এবং ডায়াবেটিসের জন্য একটি আতঙ্কে ভুগছেন, এই সময় তার থাইরয়েড ওষুধ খাবেন এবং আমরা বলবো স্ট্রেস যেটি বলছিলাম কমাতে হবে। একটি কথা মনে রাখতে হবে যে ঘুম কমের জন্য আজ পর্যন্ত সারা পৃথিবীতে কারো মৃত্যু হয়নি বা কোনো জটিলতা হয়নি। ঘুম সবারই কোনো না কোনো সময় একসাথে হয়ে যায়, হয়তো অনেকে দিনের বেলা ঘুমায়, অনেকে রাতে ঘুমায়। তাকে তো বলবো দিনের বেলা না ঘুমায়, রাতে সঠিক সময় বিছানায় যাবে এবং সকালে সঠিক সময় বিছানা থেকে উঠবে। যদি এটি নিয়ম মতো পালন করতে পারে, একটু হাঁটাহাঁটি করে এক্সারসাইজ করে, অনেক সময় ওষুধও লাগে না। তবে তারপরেও অনেকে ওষুধের উপর নির্ভরশীল থাকতে চায়। আমাদের দেশের মহিলারা অনেকে আছে যে একটু হাঁটাহাঁটি কম করতে চায়, সেক্ষেত্রে ট্যাবলেট ল্যাক্সিল নামে একটি ওষুধ সাময়িক অল্প কিছুদিন খেতে পারে ঘুম না হলে, তাতে করে তার ঘুমটি যদি হয়ে যায় আবার যখন ঘুম হয়ে যাবে তখন পরবর্তীতে বাদ দিলেও অসুবিধা নাই। তবে এটি বড় কোনো সমস্যা নয়, থাইরয়েডের ওষুধ নিয়মিত খাবে। আর ডায়াবেটিসের জন্য আমরা বলছি আবারও, হয়তো বা তার ডায়াবেটিসের এত কম মাত্রায় ইনসুলিন না হলেও চলতে পারে। এই জন্য কোনো করোনা কাল শেষ হলে আমরা নতুন করে ভাবতে চাই। ধন্যবাদ। এস এম মোস্তফা জামান একজন লিখেছেন, মুজিবুর রহমান মশিউর সজীব লিখেছেন, আমি সবসময় চেষ্টা করে আমাদের সাথে কথা বলতে পারছেন না তিনি। তার মেয়ের 4 মাস বয়স, 2 ঠোঁটের 4.5 মাস বয়স, 2 ঠোঁটের চামড়া শুকিয়ে যাচ্ছে এবং চামড়া উঠে যাচ্ছে এবং রক্ত পড়ে, লাল হয়ে যায়। দয়া করে জানাতে বলেছেন কি করণীয়। আসলে অনেকেরই এটা হয়, ঠোঁটের এই বিষয়টা অতিরিক্ত শুষ্ক থাকার জন্য এটা হতে পারে। আমরা বলবো আপনার টেনশন করার কোনো কারণ নেই। খাওয়া দাওয়ার এই ক্ষেত্রে আসলে একটু আপনাকে নিয়ম মেনে চলতে হবে। অনেক সময় চিপস খেলে বা চকলেট খেলে খেতে এই ধরনের ঠোঁটের চামড়া উঠে যেতে পারে, সেটা একটু খেয়াল রাখবেন। বেশি করে পানি খাবেন যাতে পানি শূন্যতা হয়ে না যায়, এই ব্যাপারগুলি খেয়াল রাখবেন। আর আপনি ভেসলিন কিন্তু ব্যবহার করতে পারেন ঠোঁটে এই বয়সে খুব ইজিলি, সবসময় ভেসলিন ব্যবহার করবেন। আর ভিটামিন সি, আসলে এটা সিরাপ আকারও পাওয়া যায়, সিরাপ পাওয়া যায়, সেই সিরাপটা এই বয়সে 1 চামচ করে আপনি খাবেন। সেই সাথে ভিটামিন বি কমপ্লেক্সও পাওয়া যায়, বিকোজিন নামে পাওয়া যায়, সেটা আপনি 1 চামচ করে খান। এটা 1 মাস খেলে আমার মনে হয় ঠিক হয়ে যাবে। আর নিয়মিত ভেসলিন ব্যবহার করতে পারেন আপনি। ধন্যবাদ আপনাকে। একজন কলার আছেন আমাদের সাথে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। ওই দুপুরে জ্বর আসতেছে, কিন্তু প্যারাসিটামল খাওয়ার পরে জ্বরটা গাটা ঘামিয়ে পানি হয়ে যায়, করে 2-3 ঘন্টা জ্বর থাকে, তারপরে গা ঘামে একবার পানি হয়ে যায়, পানি হয়ে পরে জ্বর যায়, গাটা ঠান্ডা হয়ে যায়, শীতল লাগে, শিরশির করে তখন গাটা। এরপরে 3-4 ঘন্টার ভিতরে অসুখটা ভালো, জ্বরটা চলে যায়। কতদিন ধরে এমন হচ্ছে? এই যে 4 দিন শেষ হয়ে গেছে, 5 দিন চলছে। এর মধ্যে কি কোনো ওষুধ খেয়েছেন? হ্যাঁ, এই যে প্যারাসিটামল নিয়মিত খাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। এস এম মোস্তফা জামান। জি, আসলে জ্বরের জন্য সবচেয়ে ভালো হতো যদি কতটা জ্বর হয় উনি একটু প্যাটার্নটা দেখতে পারতাম, যে জ্বরের প্যাটার্ন দেখে অনেক সময় বোঝা যায়। যদি বাড়িতে থার্মোমিটার থাকতো কত ডিগ্রি হয়, কখন হয় এবং কখন উনি প্যারাসিটামল খাচ্ছেন, এই চার্টটা আমরা করতে পারলে ভালো হতো। তারপরেও বলবো যেহেতু প্যারাসিটামল খেলে কমে যাচ্ছে, সঙ্গে একটি অ্যান্টিবায়োটিক খেতে পারে, অ্যাজিথ্রোমাইসিন, যেটা অ্যাজিথ নামে পাওয়া যায়। আমরা এখন যেহেতু করোনার সময় ব্যবহার করছি, 500 মিলিগ্রামের একটি করে প্রতি রাতে খাক। আমার বিশ্বাস উনি ভালো হয়ে যাবেন। এবং একটু বেশি করে পানি পান করতে হবে, কারণ জ্বরের সাথে কিন্তু শরীরে ঘাম হয়, ঘাম থেকে কিছুটা ফ্লুইড কমে যায়। একটু ফলের রস খাবে, লেবুর পানি খাবে, ডাবের পানি খেতে পারে এবং একটু গরম পানিতে গার্গেল করবে। যদি এর পরেও ভালো না হয়, কয়েকদিন এটি পারসিস্ট করে, সেক্ষেত্রে করোনা টেস্ট করা দরকার। কারণ অন্য সময় আমরা করোনা টেস্ট করতে বলতাম না, কিন্তু এখন যেহেতু করোনার সময়, চারিদিকে করোনার একটি প্রাদুর্ভাব, আমরা বলবো কারণ শুধুমাত্র রোগ নির্ণয়ের জন্য না, তার মাধ্যমে যাতে অন্যরা সংক্রমিত না হয় সেই কারণে, যেহেতু করোনার কোনো ভালো কোনো চিকিৎসা নেই, সঠিক চিকিৎসা নেই, স্পেসিফিক চিকিৎসা নেই, আমরা বলবো যে আমরা যে স্বাস্থ্যবিধি বা ওষুধের কথা বলছি এগুলো খেয়ে যাক, সঙ্গে অ্যাজিথ্রোমাইসিন খাবে এবং সঙ্গে একটু পরীক্ষা করে নিলে ভালো, যদি আর 2-1 দিন অপেক্ষা করে তারপরে পরীক্ষা করবে। ধন্যবাদ। একজন প্রশ্ন করেছেন, হাবিবা, 18 বছর বয়স, চট্টগ্রাম থেকে। তার শুকনো কাশি আছে এবং অ্যাজমার তিনি সমস্যায় ভোগেন। ইনহেলার অ্যাজমাসল ব্যবহার করছেন, ওষুধ মোনাস 10 মিলিগ্রাম খাচ্ছেন, ডোকোপা খাচ্ছেন, অ্যান্টিবায়োটিক জিম্যাক্স খাচ্ছেন। এখন করণীয় কি একটু ছোট করে শুনতে চাই। এস এম মোস্তফা জামান। খুব বেশি সময় নেই আমাদের কাছে। আসলে এই সময়টা কিন্তু আমরা প্রতিদিনই বলছি, জিম্যাক্স খাচ্ছেন, সবই খাচ্ছেন, উনি অ্যান্টিহিস্টামিন খাচ্ছেন। যেহেতু এই সমস্যাটি তার মাঝে মাঝে হতে পারে, আমরা নিয়মিত কিন্তু ওষুধ ব্যবহার করতে হবে। মন্টেলুকাস বা মোনাস নামে পাওয়া যায়, 10 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন। একটি ইনহেলার ব্যবহার করতে ভালো হয়। মনে রাখতে হবে এই রোগ সবসময় নিয়ন্ত্রণ রাখতে হবে এবং ইনহেলারটি ব্যবহার শিখতে হবে। অনেক ইনহেলার ব্যবহার করে না, মনে করে শেষ চিকিৎসা।
কারণ আমরা বলবো যে মন্টিলুকাস এবং ইনহেলার এটি ব্যবহার করতে হবে। যদি ভালো হয়ে যায় আস্তে আস্তে আমরা বন্ধ করে দিব। যদি অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও অ্যান্টিহিস্টামিন খাওয়ার পরেও ভালো না হয়, অনেক সময় আমরা ট্যাবলেট কটন 5 মিলিগ্রামের 5-7 দিন প্রতি রাতে একটি করে খেতে বলি, তাতে করে উনি পুরোপুরি ভালো হয়ে যাবেন। আর ঠান্ডা পানি বা অন্যান্য যে অ্যালার্জি যেগুলো আমরা প্রতিদিন বলছি সেই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন। ধন্যবাদ। আবু সাইদ শিমুল, আপনার কাছে একটা সহজ জিজ্ঞাসা যদি এক লাইনে আমাদের বলা যায়, টিকা নিয়ে কিন্তু খুব দুশ্চিন্তা চলছে, টিকাটা কি হতে পারে? অবশ্যই আমরা বলবো যে যত শীঘ্র সম্ভব। প্রথম দিকে আমরা বলছি এই মুহূর্তে টিকা নেওয়ার প্রয়োজন নেই, কিন্তু এখন বলছি যেটা অনেক দিন হয়ে গিয়েছে, যত শীঘ্র সম্ভব আপনি সকল নিয়ম মেনে প্রোটেকশন নিয়ে আপনার বাচ্চাকে নিকটস্থ টিকাদান কেন্দ্র থেকে টিকা দিয়ে দিন। ধন্যবাদ আবু সাইদ শিমুল, ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী, ধন্যবাদ এস এম মোস্তফা জামান, আপনাদের সবাইকে। দর্শক আপনাদেরও ধন্যবাদ যারা এতক্ষণ চেষ্টা করেছেন। যারা চেষ্টা করে লাইন পাননি, কাল আরও একবার আপনাদের সাথে রাত 9টায় দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, নিজেকে নিরাপদ রাখবার জন্য যা যা করণীয় নিশ্চয়ই তা অক্ষর অক্ষর পালন করবেন। শুভরাত্রি।